হ্যালো স্টুডেন্টস, ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 11-এর জন্য যে দ্বিতীয় টপিকটি রয়েছে অর্থাৎ রাষ্ট্র বা স্টেট, সেই টপিকটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। তো এই যে দ্বিতীয় টপিক, এই দ্বিতীয় টপিকে তোমাদের কি রয়েছে? দ্বিতীয় টপিকে রয়েছে রাষ্ট্রের সংজ্ঞা ও রাষ্ট্রের বৈশিষ্ট্য অর্থাৎ ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট। আমি তোমাদের এই যে রাষ্ট্রের টপিকটিকে অত্যন্ত গভীরতার সাথে একটি ক্লাসেই করাবো এবং তারপরেই আমি তোমাদের এর জন্য যে এমসিকিউগুলো তোমাদের করতে হবে সেগুলো কিন্তু করাবো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, রাষ্ট্র বা এই স্টেট বা রাষ্ট্র, আমাদের সাবজেক্টটির নামই হলো রাষ্ট্রবিজ্ঞান এবং যার কেন্দ্রীয় বিষয়টি কিন্তু হলো, অর্থাৎ যার উপর ভিত্তি করেই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি গড়ে উঠছে, সেটি হলো রাষ্ট্র। তাহলে কী এই রাষ্ট্র? রাষ্ট্র হলো একটি স্বায়ত্তশাসিত রাজনৈতিক সংগঠন যা নির্দিষ্ট ভূখণ্ডে কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ আমরা কি পেলাম, যে রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে যেখানে সেটি কার্যভার কিন্তু পরিচালনা করে। এর যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, অর্থাৎ এর যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেগুলি কী কী? দেখো, এর যে বৈশিষ্ট্য বলা হচ্ছে যে সার্বভৌমত্ব, নাগরিকত্ব, সরকার ও আইন। কী এই বিষয়গুলো? এগুলো আমরা পরের স্লাইডে বিশদে দেখছি। তো তাহলে আমরা কী পেলাম এখান থেকে, যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি নির্দিষ্ট স্বায়ত্তশাসিত, অর্থাৎ যে স্বশাসিত, নিজেকে নিজে শাসন করার যে ক্ষমতা রাখে, এমন একটি রাজনৈতিক সংগঠন যার কিন্তু নির্দিষ্ট ভূখণ্ডে কার্যক্রম সে কিন্তু পরিচালনা করে। তাহলে এবার যদি রাষ্ট্রবিজ্ঞানের একটি সংজ্ঞা বা রাষ্ট্রবিজ্ঞানের একটি ডেফিনেশন আমরা দেওয়ার চেষ্টা করি। দেখো, রাষ্ট্র একটি স্বায়ত্তশাসিত রাজনৈতিক ধারণা যার নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকারের মাধ্যমে যেটি শাসন করে। এর মূল উপাদানগুলি হলো ভূখণ্ড, জনগণ, সরকার ও সার্বভৌমত্ব। কী এই সার্বভৌমত্ব? বলছি আমি একটু পরের স্লাইডেই বলবো। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারলে, একটি স্বায়ত্তশাসিত ধারণা যার নির্দিষ্ট কেন্দ্রে থাকে একটি ভূখণ্ড বা নির্দিষ্ট পেরিফেরি, অর্থাৎ তোমরা এখানে ভাবার চেষ্টা করো যে কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ড, অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের তোমরা বাসিন্দা, ভারতবর্ষে তোমরা অধিবাসী, তোমরা কি পশ্চিমবঙ্গকে একটি রাষ্ট্র বলো? নিশ্চয়ই বলো না। তাহলে কেন বলো না? আর ভারতবর্ষকে কেন একটি রাষ্ট্র বা দেশ বলো? এখানে কি রয়েছে, অর্থাৎ এখানে তফাৎ বা পার্থক্যটি কী? দেখো, এখানে ভূখণ্ড যেটি রয়েছে সেটি কিন্তু সরকারের, সেটি তোমার রাজ্যেরও রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গেরও রয়েছে এবং আমাদের দেশ ভারতবর্ষেরও রয়েছে। এছাড়া জনগণ, অর্থাৎ নির্দিষ্ট একটি ভূখণ্ডে নির্দিষ্ট জনগণ থাকবে। জনগণ তো পশ্চিমবঙ্গেরও তোমরা জানো 10 কোটির বেশি কিছু মানুষ রয়েছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যেটি 140 কোটি, তাহলে জনগণও রয়েছে। সরকার, সরকার তো পশ্চিমবঙ্গেরও রয়েছে, পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় সরকার রয়েছে সারা ভারতবর্ষের জন্য, এছাড়া রাজ্য সরকার রয়েছে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। তাহলে তফাৎ যেটি করে পশ্চিমবঙ্গ বা একটি রাজ্যের থেকে একটি রাষ্ট্র, বাংলাতে যে রাজ্য আর রাষ্ট্র দুটোকে অনেক সময় মানে পারস্পরিকভাবে একইভাবে দেখা হয়, কিন্তু দুটি সম্পূর্ণ পৃথক ধারণা। রাজ্য হলো একটি রাষ্ট্রের অন্তর্গত বিষয় যার কিন্তু যে জিনিসটি নেই সেটি হলো সার্বভৌমত্ব, অর্থাৎ স্বশাসন। সহজ ভাষায় যদি বলি, তাহলে সার্বভৌমত্ব হলো সেই জিনিস যার মাধ্যমে, যে জিনিসটার জন্যই একটি রাষ্ট্র তার নিজের সিদ্ধান্ত সে কিভাবে চলবে, কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক গঠন করবে, কিভাবে সম্পর্ক রাখবে, সেটি কিন্তু এই সার্বভৌমত্বের মাধ্যমে সে নির্ণয় করে। তাহলে এখন আমি এই যে বিষয়গুলো বলার চেষ্টা করলাম, সেটা সাধারণভাবে রাষ্ট্রের একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম। তাহলে রাষ্ট্রের যে যদি কিছু বৈশিষ্ট্য যেটা তোমাদের মূলত রয়েছে সেগুলিকে বলার চেষ্টা করি। দেখো, প্রথমে বলা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের ইংরেজিতে হচ্ছে সোভারেনিটি, অর্থাৎ এই সার্বভৌমত্ব হলো এমন একটি ধারণা যেখানে বলছে একটি রাষ্ট্র তার সার্বভৌমত্বই নির্ণয় করে যে সে আদতে রাষ্ট্র কিনা। অর্থাৎ একটি ভূখণ্ড, রাষ্ট্র হওয়ার জন্য 4টে উপাদান যেমন আমরা পড়লাম কী কী, একটি ভূখণ্ড লাগবে, একটি মানচিত্র লাগবে, জনসংখ্যা লাগবে, আর চতুর্থ বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যাকে রাষ্ট্রের আত্মা বলা হয়, সেটি কিন্তু আমাদের এই সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, একটি রাষ্ট্রের স্বশাসনের ক্ষমতা, একটি রাষ্ট্র কতটা স্বাধীন, কতটা স্বাধীনভাবে সে তার নীতি নির্ধারণ করতে পারে সেই ক্ষমতায় কিন্তু দেখায়, সেই ক্ষমতার কিন্তু পরিচয় হিসাবে সার্বভৌমত্বকে আমরা বিশ্লেষণ করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। এর পরের বৈশিষ্ট্য কি রাষ্ট্রের? রাষ্ট্র তার নাগরিককে নাগরিকত্ব দেয়, অর্থাৎ যে জনগণের কথা আমরা বললাম তাদেরকে কিন্তু রাষ্ট্র নাগরিকত্ব দেয়। কী এই নাগরিকত্ব? নাগরিকত্ব হলো একটি রাষ্ট্রের সাধারণ সদস্য পদ, অর্থাৎ তুমি একটি রাষ্ট্রের সদস্য, অর্থাৎ তাদেরই অন্তর্গত সেই যে
বৈধতা, সেই বৈধতাই হলো নাগরিকত্ব। এই যে নাগরিকত্ব, অনেক রাষ্ট্র দ্বিনাগরিকত্বে বিশ্বাস করে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, তাদের বিভিন্ন যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যেরও তারা নাগরিক, আবার সারা মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক। কিন্তু ভারতবর্ষের মতো দেশ, তারা একটি নাগরিকত্ব বিশ্বাস করে। ভারতবর্ষের ফলে তোমরা ভারতবর্ষেরই নাগরিক, তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক না। তাহলে রাষ্ট্রভেদে নাগরিকত্বের ধারণারও কিন্তু পরিবর্তন হয়। এই বিষয়গুলি তোমার এর পরের টপিক যখন নাগরিকত্ব নিয়ে পড়াবো তখন আরও বিশদে আলোচনা করব। তাহলে রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে আমরা প্রথম পড়লাম সার্বভৌমত্ব, যাকে রাষ্ট্রের আত্মা বলছি। এরপর বলছি নাগরিকত্বের ধারণা, তারপর আসে সরকার। আচ্ছা, সরকার কি? দেখো, তোমরা অনেক সময় শুনবে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, এগুলো তোমরা শুনে আসছো। টিভি খুললেই, পেপার খুললেই তোমরা দেখতে পাও সরকার। তাহলে কী এই সরকার? সরকার হলো সেই সংস্থা বা সেই সংগঠন যারা কি করতে পারে, যাদের হাতে কিন্তু বৈধতা রয়েছে সমস্ত সিদ্ধান্ত গ্রহণের। অর্থাৎ রাষ্ট্র কিভাবে চলবে, কোন নীতি নির্ধারণের উপর চলবে, সেই সিদ্ধান্ত গ্রহণের বৈধতা যে সংস্থার উপর রয়েছে একটি রাষ্ট্রের, তাকেই কিন্তু আমরা সরকার বলবো। তাহলে তোমরা বুঝলে রাষ্ট্রের অন্যতম পার্ট হলো বা অংশ হলো এই সরকার, বা যাকে আমরা বলি গভর্নমেন্ট। এরপর যে বিষয়টি হলো সেটা হলো আইন। আইন হলো এমন একটি বিষয়, আইনকে কি বলবো? দেখো, তোমরা জানো আমাদের ভারতবর্ষে একটি সংবিধান রয়েছে, তোমাদের একটি সংবিধানের উপর সম্পূর্ণ ইউনিট রয়েছে, 3টে আলাদা ইউনিট, 3টে টপিক রয়েছে, আমি সমস্ত বিশদে পড়াবো। এই যে আইন, সেই আইন সংবিধানে লিখিত অবস্থায় রয়েছে। অর্থাৎ তোমরা বুঝলে যে আইন হচ্ছে লিখিত জিনিস, কিন্তু শুধু কি লিখিত জিনিস? না, শুধু লিখিত নয়। কেননা ব্রিটেনের মতো বেশ কিছু রাষ্ট্র, এমনকি ভারতবর্ষেরও লিখিত সংবিধান থাকলেও বেশ কিছু প্রথা, পদ্ধতি, নীতি, নিয়ম এমন রয়েছে যেগুলো অলিখিত, কিন্তু যেগুলো মান্য হয়, যেগুলোকে ব্যাখ্যা করে আদতে সেই দেশের সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা। আমাদের দেশে যেমন সুপ্রিম কোর্ট, সেগুলো করে আসলে বিচার ব্যবস্থা। তাহলে আইন হলো এমন একটি বিষয়, এমন কিছু নীতি নির্ধারণ, এমন কিছু নিয়ম যেগুলো সমস্ত নাগরিকের ওপর প্রযোজ্য হয়, এবং সে তার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি রাষ্ট্র কিন্তু এগুলো, এই আইন নিত্য নতুনভাবে ইভলভ, অর্থাৎ বিবর্তনের সাথে সাথে এগুলো পরিবর্তন করতে পারে। তাহলে এই আইনের ধারণাটা কিন্তু রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। এছাড়া কি? এছাড়া রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ভূখণ্ড। অর্থাৎ তোমরা অনেক সময় শুনে থাকবে যে কোনো একটি রাষ্ট্র আরেকপর একটি রাষ্ট্রের সঙ্গে ভূখণ্ডগত সমস্যা রয়েছে। যেমন ভারতের সাথে চীনের তোমরা জানো ভূখণ্ডগত বহু সময় বিভিন্ন দ্বন্দ্ব হয়ে থাকে, বহু সময় যুদ্ধ বেশ কয়েকবার হয়েছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে আমাদের জন্মলগ্ন থেকেই ভূখণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে। এই যে বিষয়গুলো, অর্থাৎ ভূখণ্ড মানে হলো একটি নির্দিষ্ট ক্ষেত্র, যে ক্ষেত্রটা আমার রাষ্ট্রের পেরিফেরিতে বা আমার রাষ্ট্রের অন্তর্গত হয়ে আছে, সেই রাষ্ট্রকে তার মধ্যেই আমার সার্বভৌমত্বকে আমি লাগু করতে পারি। অর্থাৎ আমার যেমন খুশি, আমার মানুষের সমর্থিত যে সরকার নির্বাচিত হয়েছে, সেই সরকার যেমন খুশি নীতি নির্ধারণ সেই নির্দিষ্ট অঞ্চলে করতে পারে, সেটিই কিন্তু হলো ভূখণ্ড। অর্থাৎ এই ভূখণ্ডের মধ্যেই কিন্তু রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যেই কিন্তু তার সরকার সমস্ত সিদ্ধান্ত গ্রহণ লাগু করতে পারে। এছাড়াও আরও একটি যে বিষয়টি বৈশিষ্ট্য হিসেবে এখানে লিখেছি সেটি হলো স্বায়ত্তশাসন, অর্থাৎ স্বশাসনের ক্ষমতা, নিজেদেরকে নিজেদের শাসন করা। অর্থাৎ তোমরা জানো যে আমরা আমাদের প্রতিনিধি, যারা আমাদের আইন তৈরি করেন, যারা আমাদেরকে শাসন করেন, যারা আমাদেরকে বিচার করেন, তাদেরকে আমরা নির্বাচিত করি না। কিন্তু যারা আমাদেরকে আইন তৈরি করেন, যারা আমাদেরকে শাসন করেন, তাদেরকে কিন্তু আমরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করি। অর্থাৎ সরাসরি জনগণের দ্বারাই জনগণ শাসিত হয়। এটাই হলো রাষ্ট্র ব্যবস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটাই হলো রাষ্ট্রের স্বায়ত্তশাসনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তাহলে এই গেল রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি। এবার এই যে রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন আমি তথ্যগুলো তোমাদেরকে বলবো, এগুলো তোমাদের সিলেবাসের পার্ট না, কিন্তু তোমরা এগুলো বৈশিষ্ট্যের মধ্যেই দেখতে পারো যে রাষ্ট্র কীভাবে উদ্ভব হলো সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য বা বিভিন্ন ধারণা রয়েছে। প্রাথমিকভাবে যে ধারণাটি উঠে এসেছিল সেটি হলো কি? সেটি হলো এটি একটি দৈবিক অধিকার তত্ত্ব। অর্থাৎ রাষ্ট্র, এই দৈবিক অধিকার তত্ত্ব অনুসারে ঈশ্বর প্রদত্ত একটি অধিকার ও সার্বভৌমত্বের অধিকার, রাষ্ট্রের অস্তিত্ব হয়েছে ঈশ্বরের ইচ্ছায়। অর্থাৎ রবার্ট ফিলমার, মনু সেবাইনের মতো চিন্তক তারা বলছেন যে রাষ্ট্র ঈশ্বর তৈরি করেছেন, এবং রাষ্ট্র যে ঈশ্বর তৈরি করেছেন সেটা ঈশ্বরের ইচ্ছায়। অর্থাৎ যাকে রাষ্ট্র, এটা প্রাচীনকালের সময়, সেই সময় রাজতন্ত্রের উপর বিশ্বাস ছিল, অর্থাৎ রাজার মাধ্যমে কিন্তু রাষ্ট্র তৈরি হয়েছে, এবং সেটা ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরই সেই রাজাকে তার দূত হিসেবে পাঠিয়েছেন। এখানে একটি ছোট্ট বিষয় রয়েছে, একটি হলো পাশ্চাত্যের ধারণা, একটি হলো প্রাচ্যের ধারণা। অর্থাৎ ভারতবর্ষের যে চিন্তা, সেখানে ভারতবর্ষে ঈশ্বর মানে রাজা বা যে শাসন করে সে কিন্তু সে কিন্তু ঈশ্বরের নিচে অবস্থান করে। কিন্তু পাশ্চাত্যের ধারণাটি যদি আমরা বলি, পাশ্চাত্যে কিন্তু রাজাকেই ঈশ্বরের সঙ্গে সমানুপাত, অর্থাৎ রাজা হচ্ছে ঈশ্বরের সন্তান, সরাসরি তিনি ঈশ্বরেরই অংশ।
কিন্তু ভারতবর্ষে যিনি রাজা তাকে কিন্তু এই দৈবিক অধিকার তত্ত্বে বলা হয়েছে তিনি হচ্ছে ঈশ্বরের নিচে, অর্থাৎ ঈশ্বরের দূত, তিনি ঈশ্বরের সন্তান নন। এই ছোট্ট একটি পার্থক্য রয়েছে, যদিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি না, তবুও তোমরা সাধারণভাবে দৈবিক অধিকার তত্ত্ব এটি বলছে যে রাষ্ট্র তৈরি হয়েছে ঈশ্বরের ইচ্ছায়, এবং সেই চিন্তক কারা, তারা হচ্ছে রবার্ট ফিল্মার, মনু এবং সেবাইন। এরপর আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব যেটি হলো সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এই যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পাশ্চাত্যের ধারণা হিসাবে আমরা সবাই জানি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তক তিনজন রয়েছেন, টমাস হবস, জন লক এবং জাঁ-জাক রুসো। এছাড়াও আরেকটি ধারা যেটা পড়া হয় না, সেটা হচ্ছে ভারতবর্ষের ধারা। সেই ভারতবর্ষের ধারাতে কিন্তু আমরা যখন পড়ব যে বৌদ্ধ যে চিন্তা, ভারতবর্ষের যে বৌদ্ধ ধর্মের উত্থানের চিন্তা, অর্থাৎ সেই বৌদ্ধ ত্রিপিটকে কিন্তু আমাদের অজ্ঞানা সূত্র যেটি রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে এই সামাজিক চুক্তির ধারণা কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে ভারতবর্ষের প্রেক্ষিতে যে অজ্ঞানা সূত্রতে আমাদের সামাজিক চুক্তির ধারণা দেওয়া হলো, আর এই যে টমাস হবস, লক আর রুসো তারাও যে সামাজিক চুক্তি দিলেন, তার মূল কথাটি কি? মূল কথাটি হলো রাষ্ট্র এমন একটি সংস্থা যেটি তৈরি হয়েছে মানুষের সাথে মানুষের সাথে রাষ্ট্রের এবং মানুষের সাথে রাজার চুক্তি হিসাবে। বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন মানুষের সাথে সরাসরি মানুষের চুক্তি হয়েছে, কেউ বলছে মানুষের সাথে রাজার চুক্তি হয়েছে, কিন্তু মূল কথাটি হলো এই তত্ত্বের যে চুক্তির মাধ্যমে মানুষ একটি সামাজিক ব্যবস্থায় চুক্তি করে একটি রাষ্ট্র বা এই সংস্থার তৈরি বা নির্মাণ করেছে। তাহলে এই গেল সামাজিক চুক্তি তত্ত্ব। এরপর আসছে বল প্রয়োগকারী তত্ত্ব বা ফোর্স থিওরি বলছে যে রাষ্ট্র হলো একটি শক্তিশালী সংগঠন, অর্থাৎ যার হাতে শক্তি ছিল সেই রাষ্ট্র গঠন করেছে, অর্থাৎ সরকার হয়ে বসেছে বা সেই রাজা হয়ে বসেছে। এই যে চিন্তক তারা কারা? তারা হচ্ছে ডেভিড হিউম, জে.আর. ওপেনহাইম, এডওয়ার্ড জেন্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখেছি। এই যে তাত্ত্বিকরা তারা বলছেন যে রাষ্ট্র হলো শক্তিশালী একটি সংগঠন যা জনগণের উপর প্রভুত্ব বিস্তার করে। ঠিক আছে, এখানে ক্ষমতা বা পাওয়ারটাই হলো কিন্তু কেন্দ্রীভূত ধারণা। এরপর যে ধারণাটি আসছে সেটি হলো আমাদের রাষ্ট্র হলো বিবর্তনের তত্ত্ব। এটিকেই বর্তমান যুগে সবচেয়ে র্যাশনাল বা যুক্তিবাদী এবং সবচেয়ে গ্রহণযোগ্য হিসেবে মানা হয়, যে রাষ্ট্র হলো বিবর্তনের ফসল বা সময়ের সাথে সাথে কিন্তু রাষ্ট্র বিবর্তিত হয়েছে। কি বলছে এটি বলছে রাষ্ট্রের উত্থান হলো একটি ঐতিহাসিক প্রক্রিয়া যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ঘটনার মাধ্যমে ধীরে ধীরে সম্পন্ন হয়েছে। তাহলে এখানকার চিন্তক কারা? এখানকার চিন্তক হলেন আর.এম. ম্যাকাইভার, স্যার হেনরি মাইন্ড, গিলখ্রিস্ট, লিকক, গার্নার প্রভৃতি। তোমরা এই যে তত্ত্ব, তার মূল কথাটি এবং চিন্তক, এইগুলোকেই কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এরপর যেটি আসছে সেটি হলো সমাজবাদী রাষ্ট্র। সমাজবাদী রাষ্ট্র হলো, তারা কি বলছে যে রাষ্ট্র হলো শ্রমিক শ্রেণী তাদের স্বার্থ রক্ষা করে। এখানে সমাজবাদী তত্ত্বের প্রেক্ষাপটকে তোমাদের বুঝতে হবে। সমাজবাদী তত্ত্ব রাষ্ট্র ব্যবস্থাটাকেই মান্যতা দেয় না, অর্থাৎ প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ এক শ্রেণী ক্ষমতা দখল করে রয়েছে, অর্থাৎ যাদের কাছে সম্পদের ভাগ রয়েছে, আর যাদের হাতে সম্পদ নেই, শ্রমিক শ্রেণী, তারা কিন্তু হ্যাভ নট শ্রেণী, তাদেরকে কিন্তু ক্ষমতা নেই তাদের হাতে, তাদের মাধ্যমেই যে তাদের স্বার্থ রক্ষা করবে সেটিই হলো রাষ্ট্র। অর্থাৎ আদতে কিন্তু সমাজবাদী রাষ্ট্রতত্ত্ব বলে কিছু নেই, কেননা সমাজবাদীরা নৈরাজ্যবাদী, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাটাকেই তারা অস্বীকার করে। তার গুরুত্বপূর্ণ তাত্ত্বিকরা বলতে হবে কার্ল মার্কস, এঞ্জেলস থেকে শুরু করে রোজা লুক্সেমবার্গ, তোমাদের আন্তোনিও গ্রামসি, অনেক চিন্তক রয়েছেন, বিভিন্ন তার মধ্যে ভাগ রয়েছে, যে তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে জানবে এগুলি। তাহলে তোমরা স্বাভাবিকভাবে কী জানবে? সমাজবাদী রাষ্ট্র শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য কথা বলে রাষ্ট্র তার ব্যবস্থার ক্ষেত্রে। এই গেল সমাজবাদী তত্ত্বের মূল কথা। এবার আমরা যদি এতক্ষণ যে পড়লাম রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্র কী, রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কী, রাষ্ট্রের বিভিন্ন তত্ত্ব পড়লাম, এখানে রাষ্ট্রটা উত্থান হলো কী কারণে? দেখো, রাষ্ট্রগুলো উত্থান হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি বলা হয় সেটি হলো যুদ্ধ। অর্থাৎ প্রাচীনকালে তোমরা যদি ইতিহাস বিবর্তনটিকে দেখার চেষ্টা করো, প্রাচীনকালে প্রাথমিকভাবে মানুষ কী করতো? মানুষ সাধারণভাবে দলবদ্ধ হয়ে প্রাথমিকভাবে বসবাস করার সুযোগ যখন থেকে শুরু করলো, একা একা বাঁচার, যখন তারা দেখলো যে একা একা বেঁচে থাকা সম্ভব না, সার্ভাইভ করা সম্ভব না, তখন তারা দলবদ্ধভাবে বাঁচার চেষ্টা করলো। সেই দলবদ্ধভাবে বাঁচতে বাঁচতে যখন একটি সমাজ তৈরি হলো, সেখানে বিভিন্নভাবে কৃষি ব্যবস্থার পরবর্তীকালে শিল্প, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা যখন বিবর্তিত হতে থাকলো, তখন তারা সম্পদকে কেন্দ্র করে, অর্থাৎ কৃষিজ দ্রব্য, শিল্পজ দ্রব্য, এই দ্রব্যগুলোকে কেন্দ্র করে কিন্তু দুটি গোষ্ঠী বা দুটি
অঞ্চলের মধ্যে কিন্তু দ্বন্দ্ব বা যুদ্ধ হলো, যেই এই যুদ্ধই কিন্তু প্রাথমিকভাবে এই যে রাষ্ট্র, বর্তমান আধুনিক রাষ্ট্রের প্রাথমিক সোপান হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ বলে অনেকেই মনে করেন। এছাড়াও সামাজিক বিভিন্ন সংগঠনের কারণেও রাষ্ট্রের উত্থান হতে পারে বলে অনেকে মনে করেন। প্রযুক্তিগত অগ্রগতি, যে প্রযুক্তিগত অগ্রগতির ফলে আধুনিককালে মানুষ এত জীবনের উন্নতি হয়েছে, তার ফলেও রাষ্ট্র ব্যবস্থার উন্নতি হতে পারে বলে অনেকে মনে করেন। এছাড়া এই যে বললাম ব্যবসা বাণিজ্য, কৃষিজ ব্যবস্থার ফলে অর্থনৈতিক উন্নতি যে পর্যায়ে গেছে, তার ফলেও কিন্তু আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার উত্থান হতে পারে বলে অনেকেই মনে করেন। এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু রাষ্ট্রের উত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। এবার যদি রাষ্ট্রের আমরা ইতিহাসটা বললাম এতক্ষণ ধরে, এবার যদি ভবিষ্যৎটা দেখার চেষ্টা করি, এখানে আমি ইতিহাস ও ভবিষ্যৎ লিখেছি। দেখো ভবিষ্যৎ বিষয়টা যদি এরকম দেখো যে রাষ্ট্র কাকে বলছি, রাষ্ট্র যার একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে, একটি জনগণ রয়েছে, একটি মানচিত্র রয়েছে, আর কি রয়েছে, আর রয়েছে তার সার্বভৌমত্ব। কিন্তু এই যে সম্পূর্ণ পৃথিবী, এই সম্পূর্ণ পৃথিবী একটা যদি আমরা রাষ্ট্র ধারণার সঙ্গে তুলনা করি, অর্থাৎ একটি পৃথিবীকে যদি একটি রাষ্ট্র বা একটি দেশ সেই ধারণায় নিই, অর্থাৎ বৈশ্বিক রাষ্ট্রের যে ধারণা সেটা যদি আমরা নিই, তাহলে সেটা কেমন হতে পারে। দেখো বিষয়টা এরকম যে প্রাথমিকভাবে বিভিন্ন রাষ্ট্রের যখন উত্থান হলো, তারপর বিভিন্ন, তোমরা জানো দুটো বিশ্বযুদ্ধ আমাদের হয়েছে, তারপরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু জাতিসংঘ এবং জাতিপুঞ্জ নামে দুটি সংস্থা তৈরি হয়েছে। জাতিসংঘ আগেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর, কিন্তু জাতিপুঞ্জ এখনও অস্তিত্ব রক্ষা করে। এই জাতিপুঞ্জে কিন্তু 195টি দেশ তার মধ্যে রয়েছে, যেটি কিন্তু একটি বৃহদাকার রাষ্ট্র, অর্থাৎ একটি সার্বিক পৃথিবীব্যাপী একটি রাষ্ট্র নির্মাণের একটি সোপান, কিন্তু তার যেটি নেই সেটি হলো সার্বভৌমত্ব নেই। তার মধ্যে সদস্য রয়েছে, প্রত্যেক রাষ্ট্র সার্বভৌমত্বের সাথে নিজের শাসন করে, কোনো রাষ্ট্রের উপরেই কিন্তু এই রাষ্ট্র, এই যে সংস্থাটির তোমার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু জাতিপুঞ্জের নেই। তাহলে ভবিষ্যতে এমন হতেও পারে যে এই সার্বিক যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মানুষ কোনো একটি পদ্ধতিতে হতে পারে, সবাই সম্মতিক্রমে, এটা ভবিষ্যতে এটা বলা যায় না, তবু এভাবে ভবিষ্যৎ হতেও পারে যে সারা পৃথিবীব্যাপী একটি রাষ্ট্র, একটি কেন্দ্রীয় সরকার যার মাধ্যমে কিন্তু পরিচালনা, এরকম ধারণা আসতেও পারে, যদিও এর কোনো ভিত্তি বলার মতো এখন পর্যন্ত নেই। তাহলে এই গেল রাষ্ট্র সংক্রান্ত আলোচনা। এবার এই যে রাষ্ট্র সংক্রান্ত আলোচনা যদি বলি, এটি একটি অত্যন্ত জটিল একটি বহুমাত্রিক প্রক্রিয়া, যেখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন কারণে এটা বিকশিত হচ্ছে, যেগুলো আমি বিশদে ব্যাখ্যা করলাম। এটিই হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। তো তোমরা যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওটি দেখলে, রাষ্ট্র সংক্রান্ত ভিডিওটি দেখলে, কোনো সমস্যা যদি হয় আমাকে টেলিগ্রামে এই আইডিতে মেসেজ করতে পারো, মেল করতে পারো। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ছাত্রবন্ধু একাডেমির, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফেসবুক রয়েছে, কমেন্ট করতে পারো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে। আজকের জন্য এটুকুই। খুব শীঘ্রই তোমাদের নাগরিকত্বের উপর ক্লাস আনবো, এবং তারপরেও তোমাদের এই যে টপিকগুলো শেষ হয়ে যাচ্ছে এক এক করে, সেগুলোর উপর কিন্তু MCQ আনবো, যার জন্য তোমাদের সেমিস্টারে কোনো রকম যাতে সমস্যা না হয়। আজকের জন্য এটুকুই তাহলে।